নদিয়া জেলার মফস্বলগুলোর মধ্যে চাকদহ অত্যন্ত পরিচিত একটি নাম। এমনিতে জেলার আর ৫টা মফস্বলের সঙ্গে এই এলাকার খুব একটা পার্থক্য না থাকলেও জায়গাটির ইতিহাস অঞ্চলটির নামকরণ সম্বন্ধে অনুসন্ধিৎসু মানুষের কৌতূহলের উদ্রেক করে বৈকি। পুণ্যতোয়া গঙ্গা বয়ে চলেছে এই শহরের পাশ দিয়ে। বহুকাল পূর্বে সাহেবী আমলে এই চাকদহের নদীর পাড়ে ছিল এক বৃহৎ মহাশ্মশান। বহু দূর দূর থেকে সেখানে আনা হতো মৃতদেহ। তৎকালীন বাঙালি হিন্দুদের বিশ্বাস ছিল যে ওই শ্মশানে মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করতে পারা অত্যন্ত পুণ্যের কাজ। চাকদহের এই মহাশ্মশানে পূজিত হতেন ভয়ানক দর্শন জাগ্রত শ্মশানকালী। শ্মশানকালীর পায়ে মৃতদেহ সঁপে দিয়ে মৃতের বাড়ির লোকজনেরা অনুভব করতেন এক স্বর্গীয় প্রশান্তি। পুরাণ মতেও এই চাকদহকে এক মহা গুরুত্বপূর্ণ অঞ্চল বলে গণ্য করা হয়। পুরাণে লেখা আছে, ভাগীরথ যখন তার কঠোর তপস্যায় গঙ্গা নদীকে মর্তে আনতে সক্ষম হন, তখন সেই আগমনকালে এই চাকদহের পুণ্যভূমিতেই আটকে গিয়েছিল তার রথের চাকা অর্থাৎ চক্র। সেই থেকে সৃষ্টি হয় দহের। সেই চক্রদহ থেকেই নাম হয় চাকদহ, তারপর লোকমুখে চাকদা। এই চাকদহের ১৫.৫ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে প্রচুর গ্রাম। এরই মধ্যে একটি হলো ডুমুরদহ। ডুমুরদহের ইতিউতি বাস করে নানা সম্ভ্রান্ত পরিবার। ডুমুরদহ চাকদহ থেকে বেশ কিছুটা দূরে হলেও তা চাকদহেরই তফসিলভুক্ত। হিন্দু মুসলিম সব জাতেরই মিলেমিশে সহাবস্থান এই স্থানে। গ্রাম না বলে মফস্বলগঞ্জ বলা যেতে পারে জায়গাটাকে, কেননা দিন দিন উন্নয়নের জোয়ার লাগছে এখানেও। এই ডুমুরদহের সামনাসামনি সরাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে ডুমুরদহ চরেই ঘটল ঘটনাটা। গ্রীষ্মকালের সন্ধ্যার আলো ফুরোতে সেদিন আর খুব বেশি সময় বাকি নেই। দিনান্তে পাখির দল ফিরে যাচ্ছে যে যার বাসায়। নদীর দিক থেকে বইছে মিঠে হাওয়া। তাই প্রখর দাবদাহের পরেও সে হাওয়ার জন্য কষ্ট মালুম পড়ছে না। দিনমণি অস্তাচলে যাওয়ার এই সময়টায় শঙ্কে ফুঁ পড়ে ঘরে ঘরে। গোদলির সময় মাঠের থেকে ফুটবল খেলে ফিরছিল বছর ১৩ মহেশ। বিতান, কাজল, রতন, দিনুরা একটু তফাতেই এগিয়ে গেছে। নদী পাড়ের জংলা জায়গাটায় এসে কেমন যেন অস্বস্তি হলো মহেশের। হাওয়ার চলাচলটাও যেন এই জায়গাটায় এসে গুম মেরে গেছে। গাছের ডালে পাখিদের কলতানো তেমন শোনা যাচ্ছে না। মহেশ তাকিয়ে দেখল রাস্তার বাঁ পাশে ঝোপের কাছে কেমন যেন বেমানানভাবে বসে আছে বিরাট আকারের একজোড়া দাঁড় কাক। কিন্তু কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তারা স্বভাবসিদ্ধভাবে ডাকাডাকি করছে না, বরং যেন এক দৃষ্টে দেখে যাচ্ছে মহেশকে। হাঁ করে রয়েছে তারা। তাদের মুখের ভেতরের অংশটা কেমন যেন অস্বাভাবিক লাল পানা। অনেক কাকের মুখের ভেতরটা ওরকম লালই থাকে, কিন্তু এই কাক দুটোর মুখের ভেতরটা এত লাল দেখে যেন মনে হয় কোথাও থেকে রক্ত খেয়ে এসেছে। স্বাভাবিকভাবেই কিশোর মহেশের মনে জন্ম নিল কৌতূহল। ভাবল একবার এগিয়ে দেখবে নাকি জঙ্গলের ওই দিকটাতে কি আছে। ওদিকে সন্ধে হয়ে আসছে। মহেশের বাবা এই সময়টা একবার বাড়ি ফেরেন দোকান থেকে। ফিরে যদি না দেখতে পান তাহলে খুব ঝামেলা করেন, কিন্তু কিশোর মনের কৌতূহল বড় বাজে জিনিস। মহেশ এগিয়ে গেল ঝোপটার দিকে, যেদিকে কাক দুটো বসেছিল। ঝোপ জঙ্গলে ভর্তি জায়গাটা। এদিক ওদিক ইতস্তত ফুটে আছে বুনো ফুল। মহেশকে এগিয়ে আসতে দেখে কাক দুটো খানিকটা সরে গেল। কাকগুলোর দিকে মনোযোগ থাকায় এতক্ষণ ভালো করে দেখতে পায়নি মহেশ যে সামনের ঝোপটার আড়াল থেকেই দেখা যাচ্ছে একটা ছোট গম্বুজের মতো। মাটি থেকে ফুট ৪ উচ্চতার গম্বুজটার প্রায় অর্ধেকটাই ভেঙে গেছে।
মহেশ আস্তে আস্তে এগোতে লাগলো গম্বুজটার দিকে। ভয়ে ভয়ে লতানে গাছগুলো হাত দিয়ে সরিয়ে মহেশ একবারে গম্বুজটার সামনে এসে দাঁড়ালো। ঝোপের চারপাশে কাঁটা গাছে ভর্তি, একবার পায়ে ফুটে গেলে আর রক্ষে নেই। গম্বুজটার চারপাশটা অস্বস্তিকরভাবে ভীষণই নিস্তব্ধ। ভালো করে চারপাশে চেয়ে দেখল মহেশ। মাটির বিভিন্ন ইতিউতি পড়ে আছে বিভিন্ন জায়গায়। এদিক ওদিক ভালো করে দেখতেই আরেকটা আশ্চর্য জিনিস চোখে পড়ল তার, আর সেদিকে দেখেই বুকটা ছ্যাঁত করে উঠল কিশোর মহেশের। এই জিনিস এখানে এলো কিভাবে? নিজেকে যেন নিজে প্রশ্নটা করল সে। কতগুলো পোড়া শোল মাছ গম্বুজটার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সন্ধে নেমে আসার জন্য অন্ধকারচ্ছন্ন হয়ে এসেছে চারপাশ। দিনের আবছা শেষ আলোয় পরিষ্কার করে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। এদিকটাতে আবার ভীষণ সাপের ভয়, শিয়ালের আক্রমণেরও ভয় আছে। কিন্তু মহেশের ভেতরে তীব্র কৌতূহল তাকে যেন টেনে নিয়ে যাচ্ছে গম্বুজটার কাছে, আর কানে ফিসফিস করে কেউ বলছে, যা, আরো এগিয়ে যা, আরো এগিয়ে দেখ কি আছে ওই গম্বুজে। গম্বুজের নিচের দিকটায় আলো ফেলে দেখলে ভালো হতো, কিন্তু আলো সে পাবে কোথায়? তার চেয়ে বরং বাড়ি ফিরে যাওয়াই ভালো। কাল একটু সকাল সকাল এসে না হয় দিনের আলোয় দেখা যাবে গম্বুজটার নিচটা, আর খুঁজে দেখতে হবে এখানে পোড়া মাছ কে রেখে গেছে সেটাও। মহেশ বাড়ি ফেরার জন্য পিছন ফিরতেই কর্কশ স্বরে ডেকে উঠল দাঁড় কাকগুলো, আর মহেশের গায়ে শিরশিরানি তুলে পেছন থেকে খুনখুনে একটা গলা যেন মহেশকে ডাকল, এই ছেলে, একবার ফিরে দেখ। ভয় করতে লাগলো মহেশের। নিজেকেই সে যেন দুষতে লাগলো, কেন সেই ভর সন্ধেবেলায় এদিকে এলো। একেই নানান লোকের মুখে এসব তল্লাট নিয়ে শোনা যায় নানান আজগুবি কথা। একসময় এই চাকদহ ছিল খুনি ডাকাতদের রাস্তা না। তারা লুটপাট করে শান্ত হতো না, নরবলি দেয়া তাদের একটা রীতির মতো ছিল। ইচ্ছা মতো মানুষ ধরে গঙ্গার পাড়ে শ্মশানকালীর থানে তারা বলি দিত মায়ের উদ্দেশ্যে। অকালে যারা ডাকাতের হাতে প্রাণ দিত তাদের অতৃপ্ত আত্মা নাকি আজও ঘুরে বেড়ায় এই গঙ্গার চরে। অনেকের কাছে এই গল্প শুনেছে মহেশ। এবার গলাটা স্পষ্ট শুনতে পেল মহেশ, অনেকটা এক বৃদ্ধার খুনখুনে গলা। একবার ফিরে। সে তো গলা নয়, যেন একটা প্রবল টান, আর যে টানকে অমান্য করার ক্ষমতা 13 বছরের মহেশের নেই। সর্বাঙ্গ ভিজে যাচ্ছে তার ঘামে। ইচ্ছে করছে এক দৌড়ে পার করে দেয় সামনের মাঠ পেরোলেই গ্রামের রাস্তা। কিন্তু অসার একটা পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে মহেশ। পালিয়ে যাওয়ার ক্ষমতা যেন হারিয়ে গেছে। কেউ যেন তাকে টেনে ধরে রেখেছে, বাধ্য করছে পেছনের দিকে দেখতে। পিছনে নুটু বুড়ি দাঁড়িয়ে নেই তো? মনে হলো মহেশের। নুটু বুড়ি এই গাঁয়েরই এক পাগলি, লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়। গ্রামের বাচ্চারা তার পেছনে লাগায়, জ্বালায় মাঝে মধ্যে, আর সেই বুড়ি রেগে গিয়ে গাল দেয়, ঢিল ছোড়ে। মহেশ ভাবল নুটু বুড়ি বোধহয় তাকে একলাপে ভয় দেখাচ্ছে। এই কথাটা মাথায় আসতেই সাহস ফিরে এলো তার। সে এক ঝটকায় পেছন ফিরে তাকালো। না, পিছনে কেউ কোথাও নেই তো। তাহলে কানের কাছে ফিসফিস করে কথা বলল কি? সন্ধে পার হয়ে কখন যেন ঝুপ করে নেমে এসেছে অন্ধকার। ঝোপের চারিদিকে টিমটিমে আলো জ্বেলে উঠছে জোনাকিরা, কিন্তু কোনো মানুষজন চোখে পড়ল না মহেশের। বুকটা কেঁপে উঠল তার। তবে
চারপাশটা ভালো করে দেখতে গিয়ে মাটির দিকে তাকিয়ে হাড় হিম হয়ে গেল মহেশের। এখন মাটিতে আর একটাও শোল মাছ পড়ে নেই, ভুজবাজির মতো যেন হাওয়ায় মিলিয়ে গেছে সেগুলো। কাঁপা বুকে গম্বুজটার দিকে তাকিয়ে মহেশ দেখল গম্বুজটার নিচে এখন দেখা যাচ্ছে দুটো আলোর বিন্দু। যেমন অন্ধকারে সাপদের চোখ জ্বলে ওঠে, ঠিক ঠিক তেমনি অতি ধীর পদক্ষেপে চিন্তা ভীতি সব কিছুকে উপেক্ষা করে মহেশ এসে দাঁড়ালো গম্বুজের সামনে। হঠাৎ করেই মহেশের হৃদস্পন্দনকে থামিয়ে দিয়ে চারপাশের পরিবেশটা কেমন একেবারে একেবারে পাল্টে গেল। অপ্রত্যাশিতভাবেই কানে তালা লাগিয়ে বেজে উঠল 100 ঢাক কাঁসর ঘণ্টা। জায়গাটাতে জ্বলে উঠল হাজার হাজার আলো। কারা যেন আসছে দলে দলে এই দিকেই। একটা মহিলাকে টেনে নিয়ে আসছে তারা। পেটটা বিভৎস রকমের উঁচু হয়ে আছে সেই মহিলার। গম্বুজের সামনের বেদিতে শোয়ানো হলো তাকে। মহিলাটি বিকট আর্তনাদে প্রাণ ভিক্ষা চাইছে, বলছে, আমায় আপনারা ছেড়ে দেন, আমি পোয়াতি। আমায় মারলে পরে মা আপনাদের মাফ করবেননি কখনো। মহিলার মিনতিতে কর্ণপাত না করে বিকট শব্দে কেউ যেন হেসে উঠল। আর এরপরেই নেমে এলো সমন। স্ত্রীলোকটার থর থেকে মাথা আলাদা করে দিল এক প্রকাণ্ড চেহারার জল্লাদ। কাঁপতে কাঁপতে মহিলাটির মুন্ডুবিহীন শরীরটা নিথর হয়ে যাওয়ার আগেই প্রকৃতির রোষ যেন নেমে উঠল দলটার উপর। প্রচণ্ড একটা বজ্রপাত হলো জল্লাদদের শরীরের পাশে। দাও দাও করে জ্বলে উঠল সেই বিশাল আকাশ শরীরটা। সেই বিভৎস দৃশ্য দেখে ভিড়টা যেন যেদিকে পারল সেদিকে ছুটে পালালো। আর ঠিক তখনই গম্বুজের ভেতর দিয়ে বেরিয়ে এলেন বিকট দর্শন এক বৃদ্ধা। যে লোকটা বলির আগে অট্টহাসিতে ফেটে পড়েছিল, সে দুহাত জড়ো করে বলে উঠল, ওং ধুং ধুং ধুমাবতী স্বাহা। কিন্তু সেই বৃদ্ধা তার অপর্ণের দিকে ভ্রুক্ষেপ করলেন না। এগিয়ে এসে দু হাতে টিপে ধরলেন লোকটার গলা। বৃদ্ধার হাতের চাপে লোকটার দু কষ থেকে রক্ত ফোঁটা ফোঁটা ভাবে গড়িয়ে এলো। কয়েক মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে পড়ল মাটিতে। লোকটার শরীরটা মাটিতে লুটিয়ে পড়তে না পড়তেই কাছেই কোথাও ডেকে উঠল কয়েকটা শিয়াল। শিয়ালের ডাকে যেন চটক ভাঙল মহেশের। অবাক হয়ে চেয়ে দেখল কোথাও কিচ্ছু নেই। কোথায় গেল সেই স্ত্রীলোকটির মুন্ডুহীন দেহ? কোথায় গেল বজ্রপাতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকা জল্লাদটা? আর আর কোথায় বা গেল সেই লোকটার দেহ যাকে একটু আগেই গলা টিপে হত্যা করেছে এক বৃদ্ধা? লোকটার কথাটা যে এখনো কানে বাজছে মহেশের, কি যেন, হ্যাঁ মনে পড়েছে, ওং ধুং ধুমাবতী স্বাহা। তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল মহেশ? মহেশ তার সামনের দিকে তাকিয়ে ভালো করে দেখে বুঝতে পারল যে গম্বুজটার নিচে জ্বলন্ত দুটো বিন্দু কোনো সাপদের জ্বলন্ত চোখ নয়, বরং তার থেকে যেন বেরিয়ে আসছে একটা আলোর ছটা। অন্ধকারে এতক্ষণ চোখ সয়ে এসেছে মহেশের। আর চাঁদের আলোতে যেন স্পষ্ট দেখা যাচ্ছে পাথরের ওপর খোদাই করা মূর্তিটাকে। রথের ওপর আরোহণ করে আছেন এক দেবী। কোনো সাধারণ দেবীর মতো রূপ নয় তার, বরঞ্চ বলা যায় বয়সের ভারে নুবজ এক বৃদ্ধা। রথের বাহন একটা বিরাট দাঁড় কাক। পাথরের মূর্তির দেবীর রূপ ভীষণ, আর ওই জ্বলন্ত বিন্দু দুটি হলো তার জ্বলন্ত দুই চোখ। দেবীর এই ভয়ানক মূর্তি সহ্য করতে পারল না বছর 13 ছেলেটা। মাথাটা প্রচণ্ড যন্ত্রণায় ছিঁড়ে পড়েছে, যেন এক্ষুনি ফেটে চৌচির হয়ে যাবে। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল মহেশ। পরেশ ভট্টাচার্যের বাড়ির দাওয়ায় জমা হয়েছে প্রতিবেশী জনা 10 লোক।
পরেশের স্ত্রী কেঁদে কেঁদে মাঝে মধ্যেই মূর্ছা যাচ্ছেন। যাবেন নাই বা কেন? তাদের একমাত্র ছেলে বিকেলে বাউরির মাঠে ফুটবল খেলতে গেছিল, এখনও বাড়ি ফেরেনি। ছেলেটির বাবা পরেশ গাঁয়ের লোকেদের সঙ্গে চিন্তিত মুখে সলা পরামর্শ করছেন কোন দিক ধরে খুঁজতে যাবেন সেই নিয়ে। খবর পাঠানো হয়েছে পরেশের ছেলের বন্ধুদের, তারা এলে অন্তত কিছু একটা বোঝা যাবে। আজ মহেশ মানে পরেশ ভট্টাচার্যের ছেলে ঠিক কোন দিকে খেলতে গিয়েছিল। খানিকক্ষণ পর রতন আর দিনু এসে দাঁড়ালো ভট্টাচার্য বাড়ির উঠোনে বকুল গাছটার সামনে। পরেশের প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু নিজেকে যতটা সম্ভব সামলে নিয়ে তিনি রতনের দিকে এগিয়ে গেলেন। দিনু আর রতনের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন, আজ কোন পানে গেছলি তোরা? পরেশের অগ্নিশর্মার রূপ দেখে কিছুটা যেন ভয় পেল ছেলে দুটো। দু পা সরে দাঁড়ালো দিনু, তারপর মাথা চুলকে উত্তর দিল, বাউরের মাঠে আজ অন্যরা ফুটবল খেলছিল, তাই আমরা গেছিলাম চড়ার দিকে খেলতে। চড়ার নাম শুনে বিন্দু বিন্দু ঘাম জমল পরেশের মাথায়। এই বসে কে ওইদিকে যাওয়ার মানে তো সাক্ষাৎ মৃত্যু। নানা রকম সাপের আড়ত সে জায়গা। তা একবার পেছন ফিরে দেখবি না তোদের সাঙ্গাত তোদের সঙ্গে আছে কিনা? বিরক্ত হয়ে প্রশ্নটা করলেন পরেশ। প্রশ্ন শুনে দিনু অবাক চোখে তাকালো পরেশ ভট্টাচার্যের দিকে। খুড়ো বলে কি মহেশ এখনো ফেরেনি? নিজের মনকে নিজেই প্রশ্নটা করল সে। গোকুল মাঝি পরেশের উদ্দেশ্যে বলল, চলেন খুড়া, আর দেরি কইরে লাভ নাই। চড়ার দিকে আমার হাতের তেলের মতোই চিনা, ওদিকে গিয়ে দেখি যদি না। গোকুলের যদি না কথাটা শোনায় আরেক প্রস্থ কান্নার রোল উঠল ভেতর বাড়িতে। এই যদি নার অর্থ বুঝতে কারো সময় লাগে না, কারণ সবাই জানে ওদিকে শঙ্খচূড়ের আড্ডা। সবাই যখন সাপের ভয়ের কথা ভাবছে, একটু দূরে আম গাছের তলায় বসে থাকা বিহারীর একটা অন্য ভয় হতে লাগলো। কিন্তু না, এই অবস্থায় সে কথা কাউকে বলা যাবে না। বিহারীর বয়স এখন মাত্র ৩.৫ তো হবেই। এই গাঁয়ে গঙ্গারাম ডাকাতের সময়ে যেসব লোকেরা এখনো শ্বাস নিচ্ছে, বিহারী তাদের মধ্যে একজন। দলটাকে গায়ের সীমান্তের দিকে মিলিয়ে যেতে দেখল বিহারী। সে যেমন করে বসে তামাক খাচ্ছিল সেভাবে বসেই তামাক খেতে লাগলো। যদি প্রয়োজন হয় তখনই সে কথা কইবে, কি দরকার রাগ বাড়িয়ে কথা কওয়ার? সবাই যাচ্ছে শহরে পড়াশুনো করতে, তার কথা এরা পাত্তা দেবে না, গাঁজ গপ্প বলে উড়িয়ে দেবে। গাল বাড়িয়ে চর খাওয়ার চেয়ে চুপ থাকায় ঢের ভালো। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর গোকুলের মনে পড়ল একবার বুড়ো বিবির থানের দিকটা দেখলে হয় না। বুড়ো বিবির থানের দিকে গিয়ে হয়তো ছেলেটার লাশই পাওয়া যাবে, কারণ ওই দিকেই কেউটে আর শঙ্খচূড়ের বাসা। বিবির থানের দিকে যাওয়ার কথা পরেশ ভট্টাচার্যের কানে কানে বলল গোকুল। কাঁধের গামছাটা দিয়ে মাথার ঘাম মুছে মাথায় হাত ঠেকালেন পরেশ। তারপর বললেন, চলো একবার ওদিক পানে গিয়ে দেখি। মা শ্মশানকালীর যদি ইচ্ছে হয় আমার সন্তানকে তিনি অবশ্যই রক্ষা করবেন। দলটা চরের জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। এতগুলো আগুন আর আলো দেখে নিশ্চয় সাপেরা এগিয়ে এসে তাড়া করবে না। জোরালো টর্চের আলোয় পরেশ দেখতে পেল তার ছেলেকে। বুড়ো বিবির গম্বুজের নিচে উপুড় হয়ে পড়ে আছে সে। কে জানে ছেলের ধরে প্রাণ আছে কিনা। অশনি সংকেতে বুকটা ছ্যাঁত করে উঠল পরেশের। দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে গিয়ে পরেশ কোলে তুলে নিলেন ছেলের শরীরটা। না, হাতের পাতা তো গরম, নাড়ি জ্বলছে।
ঠোঁটের কোণ থেকে গড়িয়ে শুকিয়ে আছে ফেনা। আবার ভয় পেলেন পরেশ। ঠোঁটের কোণে ফেনা কেন? সাপ কামড়ায়নি তো? টর্চের আলোয় তিনি ছেলের শরীরে আতিপাতি করে খুঁজতে লাগলেন দুটো দাঁতের ক্ষত চিহ্ন। না, কোথাও নেই। নিশ্চিন্ত হলেন তিনি। ওদিকে দুটো লোক দৌড়ে গিয়ে নদীর জলে গামছা ভিজিয়ে নিয়ে এলো। ভিজে সপসপে গামছা নিগড়ে জল ফেলা হলো মহেশের চোখে মুখে, কিন্তু জ্ঞান ফেরার কোনো লক্ষণ নেই। অবশেষে পালোয়ান সৈফুদ্দিন চ্যাংদোলা করে তুলে নিয়ে চলল মহেশের অসাড় শরীরটা। অনেক রাত অবধি জ্ঞান ফিরল না মহেশের। কপালে ভাঁজ পড়ল বাড়ির লোকজনদের। এমনিতেই গ্রামেগঞ্জে সহজে ডাক্তার পাওয়া যায় না, তার জন্য যেতে হয় চাকদাহ শহরের দিকে। পরেশ ভট্টাচার্যের ছোট ভাই অজয় ওই রাতেই সাইকেল দিয়ে বের হলো শহর থেকে ডাক্তার ডেকে আনতে। শক্ত কাঠের মতো বিছানার এক কোণে পড়ে আছে মহেশ। কোনো মতে চলছে শ্বাস প্রশ্বাস। এলাকার কিছু লোক তখনও বসে আছে পরেশ ভট্টাচার্যের বাড়ির দাওয়ায়। সকলের ঔৎসুক্য ছেলেটার জ্ঞান কখন ফিরবে। এতক্ষণ কিচ্ছুটি বলেনি বিহারী, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারল না সে। গলা খাঁকারি দিয়ে পরেশের উদ্দেশ্যে বলল, বেশ পরেশ, একবার রামচরণ মুখুটিকে ডেকে আনলে হয় না? আমার কিন্তু লক্ষণ মোটে ভালো ঠেকছে না। বুড়ো বিবির থান থেকে তোর বেটাকে পাওয়া গেছে। ও যে মহা অভিশপ্ত জায়গা। বুড়ো বিহারী দাদার কথাটা শুনে চোখ সরু করে পরেশ একবার তাকালো তার দিকে। কথাটা বিহারী খুড়ো মন্দ বলেননি, তবে মুকুটে মশাইয়ের তো বিস্তর বয়স হয়েছে, তিনি কি আর আগের মতো আছেন? এই রামচরণ মুকুটে হলেন এই গ্রামের একমাত্র কবিরাজ। কবিরাজ বিদ্যের সঙ্গে তার অগাধ পাণ্ডিত্য আছে জ্যোতিষশাস্ত্রে। আজ থেকে বছর চারেক আগেও তিনি অব্যর্থ চিকিৎসা করতে পারতেন যে কোনো রোগের, আর করতে পারতেন নির্ভুল কুষ্টি বিচার। কিন্তু এখন দুচোখে চালছে পড়ায় কাজকর্ম ছেড়ে দিয়েছেন। সপাক আহার করে এই নিঃসন্তান বিপত্নী মানুষটার কোনো রকমে দিন চলে যায়। পরেশের কাছে বহুদিন আগে একটা আর্জি নিয়ে এসেছিলেন এই বৃদ্ধ মানুষটি। পরেশের জ্যাঠামশাই এর আমলের একটা গোপন পুঁথি নাকি আছে এর বাড়িতেই, সেটা তার চাই। কোনো এক তান্ত্রিকের লেখা পুঁথি সেটি, যার মধ্যে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। কথাটা পরেশ হেসেই উড়িয়ে দিয়েছিলেন সেদিন, কারণ অমন কোনো পুঁথি থাকলে তার সন্ধান অবশ্যই দিয়ে যেতেন তার জ্যাঠামশাই। কিছুটা মনক্ষুণ্ণ হয়ে সেদিন এ বাড়ি থেকে চলে গিয়েছিলেন মুকুটি মশাই, আর আসেননি। আজ বিপদে পড়ে তার স্মরণ নিতে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকছিল পরেশের। তবুও বিহারীর পীড়াপিড়িতেই তাকে বাধা হয়ে এসে দাঁড়াতে হলো রামচরণ মুকুটির দরজায়। এত রাতেও কেরোসিনের কুপি জ্বলছে মশাইয়ের বাড়িতে, তার মানে তিনি জেগেই আছেন। পরেশ এগিয়ে গিয়ে হাঁক দিলেন, মুকুটে মশাই আছেন নাকি? কিছুক্ষণ কোনো উত্তর এলো না। আবার একটু গলা চড়িয়ে দ্বিতীয় হাঁক নিলেন পরেশ, বলে মুকুটে মশাই বাড়ি আছেন নাকি? এবার ফ্যাঁস ফ্যাঁসে গলা শোনা গেল ভেতর থেকে। কে ডাকে? কি চাই এত রাতে? আগে আমি পরেশ ভট্টাচার্য, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি জ্যাঠা। দরজা খুলে দাঁড়ালেন রামচরণ মুকুটি। এক সময়ের গৌড় বরেন্দ্র ভূমিতে দাপুটে ব্রাহ্মণ বিজয়শরণ মুকুটির একমাত্র বংশধর। তার পরেশের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, পুঁথিটা পেয়েছ নাকি? পরেশ মাথা নামিয়ে উত্তর দিলেন, আগে না জ্যাঠামশাই, ও আমি কখনো খুঁজে দেখিনি। আপনার আজও মনে আছে সে পুঁথির কথা জেনে আশ্চর্য হচ্ছি বড়, কিন্তু আমি আজ এসেছি অন্য কারণে। আমার ভয়ানক বিপদ হয়েছে। আমার একমাত্র সন্তান আজ সন্ধ্যার সময় খেলতে গিয়ে হারিয়ে গিয়েছিল।
অবশেষে তাকে উদ্ধার করেছি বুড়ো বিবির থানের থেকে। জ্যাঠামশাই সেই থেকে তার জ্ঞান নেই। রামচরণ মুখুটি কিছু একটা বললেন বিড়বিড় করে, তারপর বললেন, চলো দেখে কি হয়েছে। দরজাটা সপাটে বন্ধ করলেন তিনি। তারপর একটা বেতের লাঠিতে ভর দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন বাড়ির বাইরে। পরেশের সঙ্গে হেঁটে তাদের বাড়ির দিকে যেতে যেতে আনমনাভাবেই বলে উঠলেন, তবে লক্ষণ সেনের আমলের পুঁথি যতক্ষণ তোমাদের পরিবারের সঙ্গে আছে, বুড়ো বিবির সাপ তোমাদের গায়ে লাগবে না। যদিও রাতের বেলায় তুলসী পাতা ছেঁড়া ঠিক নয়, তবু কিছু তুলসী পাতা ছিঁড়ে আনো বৌমা। গুরু গম্ভীর নাদে ঘোষণা করলেন রামচরণ মুখুটি। আশ্চর্যজনকভাবে এখন আর গলার স্বর ফ্যাঁস ফ্যাঁস শোনাচ্ছে না তার। পরেশ ভট্টাচার্যের বউ দৌড়ে গিয়ে নিয়ে এলো এক গোছা তুলসী পাতা, একটা শিল আর কিছু গোলমরিচ চেয়ে নিলেন মুকুটে মশাই। তারপর তুলসী পাতাগুলো শিলে ভালো করে বেটে নিলেন। বেশ কিছুটা রস বেরোনোর পর সেটার মধ্যে মেশালেন গোলমরিচের গুঁড়ো। শ্বেত পাথরের খলে তুলসীর রস আর মরিচের গুঁড়ো গুলতে গুলতে তিনি পরেশের স্ত্রীর উদ্দেশ্যে বললেন, এবার বাপ ধরের মুখটা হাঁ করিয়ে দাও তো। বিনা বাক্য ব্যয়ে মুখটে আদেশ করলেন পরেশের স্ত্রীকে। একটা রূপোর ঝিনুকে করে মুকুটি মশাই আস্তে আস্তে রসটা ফেলতে লাগলেন মহেশের হাঁ করা মুখের ভেতর। একসময় সবটুকু রস চলে গেল মহেশের গলায়, আর সবাইকে অবাক করে সে চোখ মেলে তাকালো, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল সকলের। বাড়ির সকলে ঈশ্বরের উদ্দেশ্যে মাথায় হাত ঠেকালো। মহেশের চোখ খুলল বটে, কিন্তু চোখ খুলেই সবাইকে অবাক করে দিয়ে ঘোর গোস্তের মতো বলতে লাগলো, মানুষ বলে দিচ্ছে, মেয়ে মানুষকে বাচ্চা সমেত বলি দিতে যাচ্ছে, ওদের বাঁচাও, ওদের বাঁচাও, ওং ধুং ধুমাবতী, ওং ধুং ধুমাবতী স্বাহা। বারবার একই কথা বলতে লাগলো সে। অজানা এক আতঙ্কের সঙ্গে সকলের চোখে মুখে দেখা দিল উৎকণ্ঠা। আতঙ্কিত হয়ে পরেশের স্ত্রী শুভময়ী ছেলেকে জড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন। সবটাই এতক্ষণ যেন খেয়াল করছিলেন বৃদ্ধ রামচরণ আর বিহারী। মূর্ছা রোগের অব্যর্থ দাওয়া কাজ করেছে ঠিকই, কিন্তু এ যে বুড়ো বিবির আছড়ে লেগেছে, ওর ঔষধ রামচরণ মুখুটির জানা নেই। এর জন্য প্রয়োজন সিদ্ধতান্ত্রিকের আর সেই গোপন পুঁথির। মোড়া থেকে উঠে দাঁড়ালেন তিনি, দরজার দিকে অগ্রসর হলেন। পরেশ দৌড়ে গিয়ে পায়ে পড়ল তাঁর। জ্যাঠামশাই, জ্যাঠামশাই বাঁচান, এসব কি বলছে মহেশ? কোনো উত্তর দিলেন না রামচরণ। পরেশের চোখে জল পায়ে ঠেকল রামচরণ। কেঁপে উঠল তার শরীর। এত কষ্ট বোধ হয় নিজের স্ত্রী বিয়োগেও হয়নি। পরেশের উদ্দেশ্যে তিনি বললেন, দেখো বাবা, আমি একজন কবিরাজ, ওষুধপত্রের ব্যাপারে আমি সাহায্য করতে পারি। আর চোখে ভালো না দেখলেও তুমি তোমার ছেলের জন্মকষ্টের 12 ঘরে গ্রহের অবস্থান ঠিক ঠিক বললে ওর আয়ু আছে কিনা তাও নির্ভুল গণনা করে বলতে পারি। কিন্তু দেবদেবীর আচর থেকে কাউকে মুক্ত আমি করতে পারি না। পরে অবাক হয়ে তাকালেন বৃদ্ধ রামচরণের দিকে, বললেন, দেবদেবীর আচর? হ্যাঁ বাবা, তোমার ছেলের বুড়ো বিবির আচর লেগেছে। বৃদ্ধের কথা শুনে চাপা গুঞ্জন চালু হয়ে গেল পরেশের দাওয়ায় জমে থাকা ভিড়টার মধ্যে। মুকুটি মশাই লক্ষ্য করলেন সবটাই কিছুক্ষণ থেমে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বসলেন বাড়ির দাওয়ায়। তারপর উপস্থিত লোকজনদের দিকে তাকিয়ে আনমনেই বলতে শুরু করলেন, এই চক্রদহে একসময় বসবাস করত কুখ্যাত সব ডাকাতেরা। পথ চলতি মানুষের থেকে লুটপাট করে সর্বস্ব ছিনিয়ে নেওয়াই ছিল তাদের পেশা।
এই ডাকাতেরা ছিল চক্রদহ শ্মশানের কালী মায়ের একনিষ্ঠ ভক্ত। দেবীকে তুষ্ট করতে তারা প্রচুর নরবলি দিয়েছে একসময়। কোম্পানির গোড়া পুলিশ যাতে জানতে না পারে তার জন্য বলি প্রদান করার মৃতদেহ এই ডুমুরদহ চরে পুঁতে ফেলত তারা। সেই থেকে এই চর অতৃপ্ত পিশাচ প্রেতের আড্ডা। এক সময় বহু তান্ত্রিক পিশাচ সিদ্ধি পেয়ে এই চক্রদহের শ্মশানে এসে সাধনা করতেন। যদিও এই বুড়ো বিবির থান কিন্তু তখন ছিল না। বুড়ো বিবিকে প্রতিষ্ঠা করা হয় অনেক পরে। একটু থামলেন বৃদ্ধ রামচরণ। বয়সের কারণেই সম্ভবত বেশিক্ষণ কথা বললে হাঁপিয়ে যান। আবার শুরু করলেন তিনি। এই বিহারি জানে সেই সময়কার সব কথা। সেই সময় গঙ্গারাম ডাকাতের নামে ভয়ে কাঁপত 10টা গ্রামের মানুষ। তবে আর ভীতি কেবল এই চক্রদহে সীমাবদ্ধ ছিল না। এই নদিয়া জেলার বাইরেও গঙ্গারামের নামে সবাই ভয়ে থর হরিকম্প ছিল। বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকলে আগে কিছু দান সামগ্রী সরিয়ে রাখা হতো গঙ্গারামের জন্য। মজার ব্যাপার হলো পয়সাওয়ালা বাবুদেরই কেবল লুট করত গঙ্গারাম। গরিবকে কখনো সে লুট করেনি। গরিবের কাছে সে ছিল মহাদানী পুরুষ মানুষ। যেসব ধনী জোরদাররা গরিবের অর্থে নিজেদের ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে তুলত, তাদের এই চক্রদয়ের শ্মশানে এলে বলি দিতেও পিছপা হতো না গঙ্গারাম ডাকাত। সেই সময় হরিসাধন সুঁড়ি দেশি মদের ব্যবসা করে খুব টাকা পয়সা করেছিল। হরিসাধনের সেই সুরার কারখানায় কাজ করত একটি লোক। তার নাম নীলমাধব দাস। মেয়ে বেলার বিবাহের বয়স হওয়াতে নীলমাধব দাস বেলার জন্য পাত্র দেখার তোড়জোড় শুরু করলো। বেলা সুলক্ষণা স্বভাব, চরিত্র ভালো, কিন্তু গোলমাদল অন্য জায়গায়। সুরার কারখানার শ্রমিকের মেয়ের সঙ্গে কেউ ছেলের বিয়ে দিতে চায় না। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া গেল পাত্র। তবে পাওয়া গেলে কি হবে? নীলমাধবের অসহায়তার সুযোগ নিয়ে আদি বর্ধমান নিবাসী সেই পাত্রের পিতা অনেক টাকা পণ হাঁকলো তার কাছে। অনেক কষ্ট করেও সে মেয়ের জন্য টাকা জোগাড় করতে পারল না। কিন্তু পাপিষ্ঠ হরিসাধন সাহায্য করার বদলে নোংরা ইঙ্গিত করলো নীলমাধবের মেয়েকে নিয়ে। প্রস্তাব দিল বেলাকে তার রক্ষিতা বানিয়ে রাখবে। এই অপমান সইতে না পেরে মনের দুঃখে নিরীহ নীলমাধব কি করবে ভেবে না পেয়ে গঙ্গায় ঝাঁপ দিতে গেল। কাকতালীয় ভাবে সেই দিন ওই তল্লাটে ডাকাতি করে ফিরছিল গঙ্গারাম আর তার দলবল। নীলমাধব সেই নদীতে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই তাকে উদ্ধার করলো একজন সন্ডা চেহারা ডাকাত। ভিজে চড়ায় তাকে দাঁড় করিয়ে ডাকাত জিজ্ঞেস করলো, মরতে গেছিলি কেন রে? নিজেকে আর ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়ল নীলমাধব। সে তার সব দুঃখের কথা খুলে জানালো ডাকাতটাকে। সব শুনে সুন্ডা চেহারা ডাকাতটির খুব মায়া হলো। সে নীলমাধবকে সঙ্গে করে নিয়ে গেল তাদের সর্দারের কাছে। ডাকাত গঙ্গারাম সর্দার সব কথা মন দিয়ে শুনল নীলমাধবের। সেই রাতেই তার দল আনা দিল হরিসাধন সুঁড়ির বাড়ি। যথা সর্বস্ব লুটে নিল তার এবং
শেষে হরিসাধনকে এনে ফেলল চক্রদহ শ্মশানের কালী মায়ের সামনের হাড়ি কাটে। হরিসাধন চুরির গলা লক্ষ্য করে যখন সামনরূপী খড়গ নেমে আসছে তখনই সে চিৎকার করে বলে উঠল, পুরুষকে বেঁধে রাখা হয়েছে। সাধু মন্দির থেকে বেরিয়ে এলেন। আমার ভাইয়ের প্রতিশোধ নেবে। মা অংশীর আশীর্বাদে সে উচ্চাটনে শ্রেষ্ঠ। তার উচ্চাটন ক্রিয়ার কাছে তুই খড়কুটোর মতো উড়ে যাবি, মহা সর্বনাশ হবে তোর। হরিসাধনের কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসল গঙ্গারাম। তারপর ইঙ্গিত দিল তার স্যাঙাত যেন দ্রুত বলির কাজ সম্পন্ন করে। এতটুকু বলে থামলেন মুকুটি মশাই। একটু হাঁপাচ্ছেন তিনি। ভিতর বাড়ি থেকে তাকে পরশের ভাইয়ের বউ জল এনে দিল। জলটুকু এক নিঃশ্বাসে শেষ করলেন তিনি। তারপর বললেন, আজ অনেক রাত হয়েছে, তোমার ছেলের মাথায় চন্দনের প্রলেপ দাও, ওর ঘুম এসে যাবে। কাল রাতে একবার ওর জন্মকুষ্ঠি নিয়ে আমার বাড়ি এসো, দেখি কি লেখা আছে ওর কপালে। আর হ্যাঁ, যতক্ষণ ওই পুঁতি এ বাড়িতে আছে কোনো ক্ষতি হবে না তোমাদের। বেতের লাঠি ঠুকতে ঠুকতে রাত বিরেতে অগ্রাহ্য করে পরেশ ভট্টাচার্যের বাড়ি থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধ রামচরণ মুখুটি। পরেশের মনে হলো এখনো অনেক কিছু বলার আছে বৃদ্ধ ভদ্রলোকটির। যাই হোক, মাথায় চন্দনের প্রলেপ দেওয়ায় সত্যি কাজ হলো। প্রলাপ বকতে বকতে একসময় ঘুমিয়ে পড়ল মহেশ। রাত তখন 2টো কি 2:30। ছেলেকে এতক্ষণে ঘুমোতে দেখে বেশ নিশ্চিন্ত বোধ করলেন পরেশ। ছেলের সামনে একটা আরাম কেদারায় তিনিও একটু আয়েসে শরীর এলিয়ে দিলেন। চোখের পাতা ভারী হয়ে এলো ঘুমে। ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখলেন তিনি ঘুমের মধ্যে। একটা বহু প্রাচীন মন্দির, তার ভেতর এক ভয়ানক চেহারার সাধু প্রবেশ করলেন। সাধুর প্রবেশের সঙ্গে সঙ্গেই মন্দির থেকে বেজে উঠল কাঁসর ঘণ্টার শব্দ। মন্দিরের বাইরে একটা বিশাল আকার কাঠের পাটাতনের সঙ্গে একসঙ্গে 6 জন পুরুষকে বেঁধে রাখা হয়েছে। সাধু মন্দির থেকে বেরিয়ে এলেন। তারপর একটা থালা থেকে মুঠো মুঠো সিঁদুর তুলে লেপে দিতে লাগলেন পাটাতনে বাঁধা লোকগুলোর মাথায়। এরপর মন্দিরের ভেতর থেকে একটা বিশাল খড়গ নিয়ে এসে একের পর এক ধর থেকে মাথা আলাদা করে দিতে লাগলেন পাটাতনে বাঁধা লোকগুলোর। ভয়ে ঘুম ভেঙে জেগে উঠলেন পরেশ। কিন্তু ভীষণ আশ্চর্য হলেন তিনি। ঘরের মধ্যে এত ধোঁয়া এলো কোত্থেকে? যেন ধূম্রজাল বিস্তার করেছে অশনি। প্রথমেই তার নিজের ছেলের কথা খেয়াল হলো। চকিতে তাকালেন ছেলের খাটের দিকে। বিস্ময়ে তার চক্ষু স্থির হয়ে গেল। অঘরে ঘুমোচ্ছে মহেশ, তার খাটের উপর বসে আছে এক বৃদ্ধা। শীর্ণকায়া সেই বৃদ্ধার জেগে উঠেছে শরীরের সব হাড়। তার বেশবাস বিধবার ন্যায়, মাথায় ঘোমটা টানা। বৃদ্ধার ডান হাত মহেশের বুকের বাঁ দিকে। ভয়ে দিশেহারা হয়ে লাফিয়ে উঠলেন পরেশ। চিৎকার করে উঠলেন, আপনি কে? কে চাই? পরেশের চিৎকারে যেন হাওয়ায় মিলিয়ে গেল সেই মূর্তি। এক নিমেষে মিলিয়ে গেল ঘরের ভেতরের ধূম্রজাল। কোথাও কিচ্ছু নেই। মানুষ কি স্বপ্ন থেকে স্বপ্নান্তরে যেতে পারে? এটা কি আদেও স্বপ্ন ছিল? ভেবে ভেবে বাকি রাতটা আর ঘুম এলো না পরেশের। তিনি নিজেও বুঝতে পারছেন এবার সামনে ঘোর বিপদ। খুঁজে বের করতে হবে সে পুঁথি। আধো ঘুম আধো জাগা অবস্থায় পরেশ নিঃসাড় হয়ে পড়ে রইলেন আরাম কেদারায়। 12 রাশির কোথায় কোন গ্রহ বসে আছে আমাকে এক এক করে বলে দিয়ে যাও। ঈষৎ মাথা নুয়ে জল চৌকিতে বসে থাকা মুকুটি মশাই বললেন কথাটা।
পরেশ বলতে শুরু করলেন, 1 লং আর কেতু 2, বুধ 3, কিছু নেই। 4 বৃহস্পতি, 5 শনি ও মঙ্গল 6, চাঁদ 7, রাহু 8, শুক্র রবি বাকি 9, 10, 11 ও 12 নম্বর ঘর ফাঁকা। একটু গলা খাকারি দিয়ে রামচরণ মুকুটে আবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ বাপ, লংয়ের জায়গায় আর কিছু লেখা আছে? কোন লং? লংয়ের মানে জানো না তো বাপ? ওর মানে হলো লগ্ন। সূর্যের তোর বেটার জন্মের সময় যেখানে বসেছিল সেটাই তার লগন। তা তোমার ছেলের লগনটা কি? লগ্নের পাশে লেখা আছে বৃষ। দৃপ্ত কণ্ঠে জবাব দিলেন পরেশ। অর্থাৎ তোমার পুত্রের রাশি হলো তুলা। হ্যাঁ তাই, কিন্তু আপনি কি করে জানলেন? এখানে তো তাই লেখা আছে। ভারী অবাক হয়ে প্রশ্ন করলেন পরেশ। তুমি তো বললে লগ্ন বৃষ আর 6 নম্বর ঘরে বসে আছে চাঁদ। চাঁদ যেখানে বসে সেটাই তার রাশি বলে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্রের এসব কুটকাচারি মাথায় ঢুকছিল না পরেশের। সে সরাসরি প্রশ্ন করল মুকুটে মশাইকে, আমার ছেলে বাঁচবে কিনা বলুন। মুকুটে মশাই মনে মনে কী সব বিড়বিড় করে আওড়ালেন। তারপর বললেন, অষ্টমমতি বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ। সে বসে আছে কেন্দ্রে, লক্ষণ খুব ভালো এবং তা সিংহে মিত্র ক্ষেত্রে রয়েছে, সুতরাং মৃত্যুযোগ নেই। তবে লগ্নে কেতু ও পঞ্চমে শনি মঙ্গলের যোগ। সামনে খুব বিপদ। পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতার ঘর। সেই ঘর পীড়িত থাকলে মনের ওপর দিয়ে অনেক ঝড় জল যায়। সেই পঞ্চম ভাবেই দেখা যাচ্ছে নাশ যোগ। আচ্ছা, তোমার ছেলের দশা অন্তর্দশা কি চলছে বলো তো? প্রশ্ন করলেন রামচরণ মুখুটি। জন্মকোষ্ঠীর এক জায়গায় খুব বড় বড় করে লেখা আছে ভোগ্যদশা নামক একটি কথা। সেখানে লেখা আছে জাতক 7ই নক্ষত্রে রাহুর ভোগ্যদশায় জন্মগ্রহণ করেছে। জন্ম সময় থেকে পরের পরে লেখা আছে কত বছর বয়সে কোন দশা চলবে জাতকের। পরপর এই দশা অন্তর্দশার সারণীতে আঙুল বোলাতে বোলাতে পরেশ নামতে লাগলেন নিচের দিকে। এক জায়গায় এসে থেমে গেল তার আঙুল। সেইখানে লেখা আছে 13 বছর 1 মাস 9 দিন হইতে উক্ত দশা চলিবে 1 বছর 1 মাস 20 দিন ব্যাপী। যা দেখলেন পরেশ তাই জানালেন বৃদ্ধ মুকুটি মশাইকে। মুকুটি মশাই আবার জিজ্ঞেস করলেন, ওর সোজাসুজি কোন দশা কোন অন্তর্দশার কথা বলা হয়েছে? একটু ভালো করে দেখে পরেশ উত্তর দিলেন, দশার স্থানে লেখা আছে রাহু আর অন্তর্দশার স্থানে মঙ্গল। কথাটা শুনে একটুক্ষণ চুপ করে বসে রইলেন রামচরণ। তারপর ধীরে ধীরে বললেন, রাহুর ভোগ্যদশার একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে তোমার ছেলে। আর তো সময় মৃত্যু ভয় রয়েছে ঠিকই, কিন্তু সে বেঁচে যাবে। শনি তাকে বাঁচিয়ে দেবে। বৃহস্পতি শুভ থাকায় কোনো এক সিদ্ধ পুরুষ এসে তাকে উদ্ধার করবে। থেমে গেলেন তিনি, যেন কিছু মেলানোর চেষ্টা করছেন মনে মনে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে মহেশের মাথায় ঝুলছে ঘোর অশনি। কথাটা বলার সঙ্গে সঙ্গেই পরেশের দিকে তাকালেন বৃদ্ধ মুকুটি মশাই। জিজ্ঞেস করলেন, এমন মনে হওয়ার হেতু? আর কিছু লুকোলেন না পরেশ। ভোর রাতে যে স্বপ্ন দেখছেন আর তারপরেই হঠাৎ ঘুম ভাঙার পর যা যা দেখেছেন বিস্তারিতভাবে জানালেন রামচরণ মুকুটিকে। যেন স্বগতোক্তির মতোই রামচরণ মুকুটির মুখ থেকে বেরিয়ে এলো কথাটা। বুড়ো বিবি জেগে উঠেছেন তাহলে? পরেশ যেন কথাটা শুনে ভয় পেলেন সামান্য। ঢোক গিললেন তিনি। ছেলেবেলা থেকে শুনে এসেছেন তিনি বুড়ো বিবি কোনো সাধারণ দেবী নন। গ্রামের মানুষজন তার থানে যেতে ভয় পায়। পরেশের নিজের জ্যাঠামশাই প্রায় বলতেন বুড়ো বিবির ক্ষুধা নাকি মেটে না কিছুতেই। তিনি সভয়ে প্রশ্ন করলেন রামচরণ মুকুটিকে, জ্যাঠামশাই এবারে কি হবে?
মাথা নত করে বসে রইলেন রামচরণ। এই প্রশ্নের উত্তর তার নিজেরও জানা নেই। তাও যদি পুঁথিটা পাওয়া যেত। তিনি মাথা নত করে বসে আছেন দেখে পরেশ আবার প্রশ্ন করলেন, জ্যাঠামশাই, ওই স্থানের সম্পর্কে আরো কিছু জানেন আপনি? কারণ কাল রাতে আমার মনে হচ্ছে গঙ্গারাম ডাকাত আর হরিসাধনের ঘটনা আপনি সম্পূর্ণভাবে শেষ করেননি। তুমি থেকে ধরেছ বাবা। একটু থেমে আবার বলতে লাগলেন রামচরণ মুখুটি, উচ্চাটনের যে অভিসম্পাদ দিয়ে হরিসাধন প্রাণ দিয়েছিল তা কার্যকরী হলো 1 মাস পর। কলিকাতা শহর থেকে ফিরে এসে হরিসাধনের ভাই জানতে পারল তার দাদাকে গঙ্গারাম ডাকাত বলি দিয়ে দিয়েছে। এই হরিসাধনের ভাই রাজেশ্বর ছিল দারুণ মেজাজি মানুষ। চুনট করা ধুতি পাঞ্জাবি পরে, আদরে ভোর ভোর সুবাসে উড়িয়ে একটা ঘোড়ার গাড়ি চড়ে সে সব সময় যাওয়া আসা করত। কিন্তু এসবই ছিল তার ভে। আসলে সে ছিল নাম করা তন্ত্র সাধক। দাদার এমন পরিণতি তাকে পাগল করে তুলল। তন্ত্র সাধক হলেও তার ছিল নিম্নমানের সিদ্ধি। হংসী যক্ষিণী নামের এক ভয়ানক যক্ষিণী ছিল তার দাসী। শ্মশান সাধনা করে 1 লক্ষ বার জপ করে সে এই যক্ষিণীর সিদ্ধি পেয়েছিল। সে এই যক্ষিণীকে কঠিন মন্ত্র বলে ডেকে আনল। ভীষণ চেহারায় প্রকট হলেন সেই ভয়াবহ যক্ষিণী। যেন কারো রক্তপান করায় সেই পিশাচির একমাত্র লক্ষ্য। রাজেশ্বর তাকে আদেশ করলেন সে যেন গঙ্গারাম ডাকাত আর তার দলবলকে বিনাশ করে দেয় সমূলে। কিন্তু যক্ষিণী সে রাত্রে ফিরে এলো কালী হাতে। স্বপ্নাদেশে যক্ষিণী তাকে জানান দিল গঙ্গারাম আর তার দলবল 100 কোটি নরবলি দিয়ে এক শক্তিধর কবচের অধিকারী হয়েছে। 100 কোটি অর্থে ক্ষেত্রে 100টা মানব শরীর। শ্মশান কালিকা দেবী এই ডাকাত কুলের কোনো ক্ষতি হতে দেবেন না। তাই যক্ষিণী, রক্ষিণী, ডাকিনী, পিশাচিনী তাদের অনিষ্ট করতে পারবে না। তাই দরকার আরো শক্তিশালী কোনো বিদ্যার, নচেত গঙ্গারামের মৃত্যু অনিশ্চিত। পরদিন খুব ভোরে উঠে রাজেশ্বর কলকাতার উদ্দেশ্যে গমন করলে। কলকাতাও তখন এখনকার মতন এত ঝাঁ চকচকে শহর ছিল না। আজকের চৌরঙ্গী তখন ছিল বনে জঙ্গলে ভরা। কলকাতা গিয়ে রাজেশ্বর দেখা করলো কালীঘাটের এক প্রসিদ্ধ তান্ত্রিকের সঙ্গে। এই কালীঘাট এখানকার মতন ভক্ত এবং পাণ্ডাদের ভিড়ে গম গম করতো না। এখানে যেতে তখন মানুষ ভয় পেত। কালীঘাটের আনাচে কানাচে দেখা মিলত ভয়াবহ অঘরী আর কাপালিক সাধুদের, যারা বিনা বাক্য ব্যয়ে নরহত্যা করে মা কালীর উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করতেন। তাদের কাছে কুমারী কি আর শিশুই বাকি, যাকে পারতেন হাঁড়ি কাঠে তুলে দিতেন। কালীঘাটের প্রসিদ্ধ তান্ত্রিক রাজেশ্বরকে একটা বুদ্ধি বাতলে দিল, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। উচ্চাটন আর বিদ্বেষণের প্রধান দেবী হলেন 10 মহাবিদ্যার 7ম বিদ্যা মাতা ধূমাবতী। রাজেশ্বর যেন তার আরাধনা করে, সেই আরাধনায় দেবী তুষ্ট হলে ফলবে অনাকাঙ্ক্ষিত ফল। গঙ্গারাম ডাকাত মরবে না এতে, কিন্তু সে উন্মাদ হয়ে উঠবে আর অতি সহজেই ঘোড়া পুলিশ বাহিনীর জালে পড়বে সে। তারপর জেলে ঢুকে সে ভোগ করবে নরক তুল্য শাস্তি। তান্ত্রিকের এই বিধান মনে ধরল রাজেশ্বরে। সে তান্ত্রিকের সুধালো সাধনার উপায়। তান্ত্রিক তাকে একটা পাথরের ওপর খোদাই করা মা ধূমাবতীর মূর্তি দিয়ে বলল সেটা যেন সে একটা মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করে। রাজেশ্বরকে তান্ত্রিক শিখিয়ে দিল ধূমাবতীর বীজ মন্ত্র, যে মন্ত্রে শত্রু বিজয় নিশ্চিত।
একটা চাই রঙা বস্ত্র পরিধান করে উত্তর মুখে বসে রুদ্রাক্ষ মালায় 1,25,000 জপে মন্ত্র সিদ্ধ হবে এবং সাধক হয়ে উঠবে অপ্রতিরোধ্য। দেবীর উদ্দেশ্যে চূড়া নৈবেদ্য হিসেবে দিতে হবে এবং প্রসাদ মনে করে সাধককে তা গ্রহণ করতে হবে। এই হলো উপাচার। আর যদি সত্যিই মন্ত্র সিদ্ধ হয় রাজেশ্বরের, তাহলে তার শত্রু গঙ্গারাম ডাকাতের গঙ্গা প্রাপ্তি ভাগ্য হবে না। রাজেশ্বর লোক লস্কর লাগিয়ে দ্রুত নির্মাণ করে ফেললো একটা মন্দির। সে মন্দির দৈর্ঘ্য প্রস্থে খুব বড় নয়। ইট চুন সুড়কির গাঁথনিতে 10 ফুট দৈর্ঘ্য 10 ফুট প্রস্থের সে মন্দিরের চালায় তৈরি হলো বিরাট এক গম্বুজ। মন্দিরের ভেতরে সোনার আসন বসানো হলো মায়ের সেই মূর্তি, যে মূর্তি রক্ষী কোটরে শোভা পেত বেশ নামে 2টো বৈদুর্য মণি। সেই বনি থেকে নির্গত হতো আশ্চর্য এক দুটি। এই দুটি এতই প্রবল ছিল যে তার 6টা বেরিয়ে পড়তো মন্দিরের বাইরেও। প্রতি রাতেই মদের নৈবেদ্য সাজিয়ে রাজেশ্বর বসে সিদ্ধি প্রাপ্তির উদ্দেশ্যে কিছু বিফল হয়। সে কলকাতা থেকে পালকিতে করে সে তান্ত্রিককে ডাকিয়ে আনলো, কিন্তু তান্ত্রিক কিছুতেই বুঝে উঠতে পারলো না সিদ্ধি পাওয়ায় বিলম্বের কারণ। ওই যে বললাম। রামচরণ মুখুডি একটু থেমে গলা ঝেড়ে আবার বলতে লাগলেন, কলকাতার কালীক্ষেত্র কালীঘাটে তান্ত্রিকরা বেশিরভাগই ছিলেন নরমাংস লোভী। তারা সাধনায় অসফল হয়েছেন কি হননি, রোষ গিয়ে পড়তো সোজা সাধারণ মানুষের ওপর। কালীঘাটের সেই তান্ত্রিকরা বিধান দিলেন যে সুদূর কামরূপ থেকে বয়ে আনা এ মূর্তির সাধন ভজন সিদ্ধি লাভ অত সহজ না। দেবীকে তুষ্ট করার জন্য প্রয়োজন বলি। তার গুরু মহিষ ছাগল বলি দিয়ে যখন কাজ হলো না, এক প্রাচীন নৃশংস পথ অবলম্বন করলো সে। ধরে আনা হতে লাগলো কুমারী মেয়েদের, তারপর তাদের হত্যা করে রক্তে ভিজিয়ে দেওয়া হতো দেবীর বেদি। এতেও শান্তি হলো না তাদের। অবশেষে কুমারী মেয়েদের যোনি কেটে তা রেখে দিয়ে নদীর চরে পুঁতে দেওয়া হতে লাগলো তাদের শরীর। পুজোর নামে শুরু হলো ঘোর অরাজকতা। তান্ত্রিক এক সময় ফিরে গেল তার সাধন পিঠে, অর্থাৎ এরপর যা করতে হবে তা একাই করতে হবে রাজেশ্বরকে। সে একা শুরু করলো নির্মম উপাসনা। কুমারী তুলে আনার ভার পড়ল একদল লেঠেলের ওপর। তারা জঙ্গলের এক প্রান্তে অতি সন্তর্পণে দাঁড়িয়ে খোঁজ করত শিকারের। একলা কাউকে পেলেই তুলে এনে মন্দিরের দূরে ফেলে দিত তারা। রাজেশ্বর একের পর এক বলি দিত তাদের মায়ের নামে। সে কি করছে একে আলো তার থাকতো না। মদের নেশায় এতটাই চুড় থাকতো সে। অবশেষে এলো সেই দিন। ঘোর অমাবস্যায় রাজেশ্বর আঁটলো এক কৃণ্য ফন্দি। ঠিক করলো সে বলি দেবে নীলমাধবের বংশের কোনো নারীকে। যেমন ভাবা তেমন কাজ। তার লেটেল বাহিনী গিয়ে ধরে আনলো নীলমাধবের মেয়েকে। সে মেয়ে ততদিনে গঙ্গারাম ডাকাতের সাহায্য পেয়ে বিয়ে করে ঘর কন্যা করছে। মেয়েটা ছিল অন্তঃসত্ত্বা। বুঝেই হোক বা না বুঝে রাজেশ্বর তার খাস জল্লাদ রঘুবীরকে মেয়েটাকে বলি দেওয়ার নির্দেশ দিল। যেই মেয়েটার কাটা মাথা মাটি ছিল, অমনি বজ্রাঘাতে মারা পড়ল জল্লাদ। পাথরের মধ্যে দেখে স্বয়ং প্রকট হলেন মা ধূমাবতী। গলা টিপে রাজেশ্বরের জীবনের আলো নিভিয়ে দিলেন তিনি। এ ঘোর অনাচার বোধহয় দেবীও আর সহ্য করতে পারছিলেন না।
সকালে নীলমাধব মেয়েকে খুঁজতে বেরিয়ে জঙ্গলের মধ্যে খুঁজে পেল মেয়ের মুন্ডহীন শরীর আর মৃত রাজেশ্বরকে। মেয়ের শোকে সে পাথর হয়ে গেল। কিছুদিনের মধ্যে গ্রামে দেখা দিল ভয়াবহ প্লেগ রোগ, যে রোগকে সে সময় কান উঠা বলা হতো। তা সেই মারণ রোগ এতটাই প্রভাব বিস্তার করলো যে গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যেতে লাগলো। একটুক্ষণ থেমে কি যেন ভেবে নিলেন বৃদ্ধ রামচরণ মুখুটি। এতক্ষণ একটানা কথা বলে বোধহয় তিনি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু পরেশের যেন আর তর সইছে না। তিনি একটু ইতস্তত করে মুকুটি মশাইয়ের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, তারপর কি হলো জ্যাঠামশাই? তামার একটি ছোট ঘটি থেকে সামান্য জল গড়িয়ে খেলেন, যাতে শুকনো গলাটা কিছুটা ভেজে। আবার একটু সময় নিয়ে তিনি বলতে শুরু করলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তারা এ গায়ে মেডিকেল টিম পাঠালে প্লেগ দমনের জন্য, কিন্তু সে এমনই বেয়ারা রোগ, গোরা সাহেবরাও তার কবলে পড়তে লাগলেন। সাহেবরা একটু সংস্কারচ্ছন্ন জাত, তারাও যেন কেমন মানতে শুরু করলেন দ্য কার্স অফ উইডো গডস। আয়ের মানুষের দল বেঁধে ধূমাবতীর মন্দিরে পুজো দিল, যে মন্দির তৈরি করেছিল রাজেশ্বর। সেই সময় গ্রামে এলেন এক সাধু। কৌপিন পরা ভীষণ দর্শন সেই সাধু হাতে ত্রিশূল নিয়ে এসে দাঁড়ালেন মন্দিরের সামনে। গায়ের মানুষ তার পায়ে গিয়ে পড়লে, রক্ষা করো হে গুরুদেব, রক্ষা করো। গ্রামের মানুষজনের মুখ থেকে সাধুর বোধহয় মায়া হলো। তিনি বললেন, পাপাচারে এই পবিত্র মূর্তি কলুষিত হয়েছে, সংস্কার প্রয়োজন। মন্দিরের সামনে একটা বেদি তৈরি করে তন্ত্র মতে ষোড়শ প্রচারে পুজো করলেন তিনি। 3 দিন ধরে টানা যজ্ঞ হলো। তোমার জ্যাঠার তখন হয়েছে সে মারণ রোগ, তার বয়স তখন 9 কি 10। বেদির থেকে 1 বিন্দু ছাই চিমটা দিয়ে তুলে তোমার ঠাকুমাকে দিয়ে বললেন, মা, এটা তোর ছেলেকে খাইয়ে দে। ওষুধ পেটে যাওয়া মাত্র এসে সুস্থ হয়ে উঠল। সাধুর ক্ষমতা বলে গ্রাম থেকে চিরতরে বিদায় নিল প্লেগ। তিনি চলে যাওয়ার সময় একখানি লাল কাপড়ে মোড়া পুঁথি তোমার জ্যাঠার হাতে দিয়ে বলে গেলেন, আজ থেকে 100 বছর পর দেবী আবার জেগে উঠবেন। তুলা রাশির কোনো জাতক যে কিনা তোমারই বংশের কেউ হবে, সেই প্রথম দেবীর দেখা পাবে। দেবীর ক্রোধ এখনো ঠান্ডা হয়নি, মরেনি তার সর্বগ্রাসী ক্ষুধা। সেই সময় যে এই মন্দির নির্মাণ করেছে তার বংশ নাশ হবে দেবীর প্রকোপে। এই পুঁথিতে লেখা আছে এক সর্বত্যাগী তান্ত্রিকের গোপন কথা, তার জীবনের সংগ্রাম। সেই সময় এই পুঁথি পাঠ করে এর মর্মার্থ বোঝার চেষ্টা করলে দেবীর রোষ থেকে মুক্তি মিলবে। এতেই লেখা আছে মুক্তির উপায়। এইটুকু বলে গ্রাম থেকে চিরকালের মতো চলে গেলেন তিনি। উচ্চাটন কার্যে সামান্য সফল হয়েছিল বোধহয় রাজেশ্বর। সাহেব পুলিশ বাহিনী কিছুদিনের মধ্যেই ধরে ফেলে ডাকাত গঙ্গারামকে। সে তখন কেমন যেন উন্মাদের মতো আচরণ করছিল। গঙ্গায় প্রবল বান আসে। কিছু বছর পর ডুবে যায় মা ধূমাবতীর মন্দির। 1 মাস পর জল নামতেই দেখা গেল এক অলৌকিক ঘটনা। পুরো মন্দিরটা চড়ার মাটির তলায় চলে গেছে, শুধু মাথা তুলে রয়েছে। মন্দিরের মাথায় যে গম্বুজ নির্মাণ করা হয়েছিল সেটা, আর দেবীর মূর্তি জলের স্রোতে ভেসে যায়নি, তা আটকে রয়েছে গম্বুজের গায়ে। এই ঘটনার পর গ্রামের মানুষ বয়সে তল্লাটে যাওয়া বন্ধ করে দিল।
গ্রামের জেলেরা কেবল মাছ ধরার পর দূর থেকে শোল মাছ পুড়িয়ে ছুঁড়ে দিয়ে পালিয়ে আসতো সেখান থেকে। এরপর সাপের অত্যাচারে আরো সেদিকে মারানো বন্ধ করলো গ্রামবাসী। কাহিনী শেষ করে পরেশের দিকে উদাস চোখে তাকালেন রামচরণ মুখুটি। তারপর বললেন, এত সব ঘটনা আমি তোমার জ্যাঠামশাইয়ের কাছে শুনেছি। পরেশ উদ্ভ্রান্তের মতো তাকালেন মুখুটি মশাইয়ের দিকে। তারপর বললেন, তার মানে আমার ছেলেকে বাঁচাতে গেলে সবার আগে আমায় খুঁজে বার করতে হবে সেই পুঁতি। ইতিবাচক ভঙ্গিতে মাথা নাড়লেন বৃদ্ধ মুখুটি মশাই। পরেশ হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন মুখুটি মশাইয়ের ভিটে থেকে। তার এখন অনেক কাজ বাকি। তাকে জানতেই হবে কি লেখা আছে সেই পুঁথিতে। কলকাতা 2000 সাল। কলকাতা শহরে দ্রুত পরিবর্তন হচ্ছে। বিশেষ করে যেই না এই নতুন শতাব্দী পড়েছে অমনি মানুষ দৌড় শুরু করেছে একে অপরকে টপকে যাওয়ার, আর তার ফলস্বরূপ পাল্লা দিয়ে বদলাচ্ছে মানুষের দৈনন্দিন অভ্যাস। তবে এতে করে লাভই হয়েছে কুমারেশ সাউয়ের। আগে উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে দুটো মাত্র মদের দোকানের মালিক ছিলেন তিনি। সপ্তাহে বিক্রি বাটাও কম ছিল। যাদের মদ খাওয়ার রোজগার নেশা আছে একমাত্র তারাই এসে দাঁড়াতো প্রত্যহ। সন্ধে হলেই গ্রিলের গেটের এপাশ থেকে ওপাশ চলে যেত, পা ইট অথবা নিপ। সারা সপ্তাহে হয়তো 5 কি 6 হাজারের ব্যবসা হতো এক একটা দোকানে। এই Y2K যেই না পৃথিবীর মাটি ছিল অমনি বিক্রি বেড়ে দাঁড়িয়েছে 30 থেকে 40 হাজার। ওই লাভের আকায় শহরের ঘিঞ্জি এলাকা ছেড়ে একটু তফাতে। তবে শহরের মধ্যেই একটা বার কাম রেস্তোরাঁ খুলে বসেছেন কুমারেশ সাউ। সন্ধে হলেই অফিস ফেরত বাবুরা অফিসের 10টা 5টার অবসাদ দূর করে ঢুকে পড়েন কুমারেশ সাউয়ের বারে। বারের নামটিও বেশ সুন্দর রেখেছেন তিনি। বারের নাম আশিয়ানা। কুমারেশ আর মহিতোষ ভালোভাবে চালাচ্ছেন তাদের পূর্বপুরুষের মদের ব্যবসাটা। দুই ভাইয়ের মধ্যে বিরাট ভাব ভালোবাসা। অন্য পরিবারে দেখা যায় দুই যায় মুখ দেখা দেখি বন্ধ, কিন্তু সাউ বাড়ির গৃহলক্ষ্মীদের মধ্যে সে ঝামেলা নেই। উত্তর কলকাতার মদের দোকানটা দেখে মহিতোষ আর দক্ষিণের ভার কুমারেশের কাঁধে। কুমারেশের সন্তান বলতে এক মেয়ে, যে থাকে নিউ জার্সিতে। সেখানে সে পড়াশুনো করতে গেছে স্কলারশিপ পেয়ে। আর মহিতোষের এক ছেলে এক মেয়ে। ছেলে অম্লান বড়, সে এখনো কলেজে পড়ছে ইংরেজিতে অনার্স নিয়ে। আর মহিতোষের মেয়ের সবেই ক্লাস 5। যেমন দুষ্টু সে, তেমনি ভালো ছবি আঁকার হাত। এরই মধ্যে দুটো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বসে একটা সেকেন্ড আর একটায় 4th হয়েছে সে। বোরমাট এই বাজারে সুখী পরিবারই বলা চলে সাউয়ের পরিবারকে। মহিতোষের মেয়ে অনন্যা তার জ্যাঠা আর জেঠিমার মেয়েকে কাছে না পাওয়ায় দুঃখ ভুলিয়ে দিয়েছে। কুমারেশ তার স্ত্রী অনন্যা বলতে পাগল। কুমারেশ অনন্যাকে আদর করে ডাকে ছোড়দি ভাই। ছোড়দি ভাই কি খাবে, কি পড়বে, কি সাজবে সেই চিন্তায় সারাদিন অস্থির হয়ে থাকেন। নিজের মেয়ে নিউ জার্সি থেকে ফোন করে মজা করে বলে, এখন আমার কথা আর ভাববে কেন বলো বাপি, এখন তো ছোড়দি ভাইকে পেয়ে গেছো। করলেশ ফোনটা জেঠুর কান থেকে নিয়ে অনন্যাও হিংসের সুরে বলে, এই দিদিয়া জেজা আমাকে বেশি ভালোবাসে, তুই একদম হিংসে করবি না আমার সঙ্গে, এখানেও আসবি না, আর ওখানে সাহেব বিয়ে করে থাক তুই। এই কথা শুনে একচোট খুব হাসেন কুমারেশ। ওপার থেকে মেয়ে ধমক দিয়ে বলে, বাপি তুমি হাসছো, দিন দিন পাকা বুড়ি হচ্ছে মেয়েটা। হ্যাঁ দাও দাও, আরো লাই দাও ওকে। ছোড়দি ভাইয়ের জ্বর এলে জেঠু জেঠিমা সারা রাত জেগে বসে থাকেন, যেন বহুদিন পর মৃত মাকেই খুঁজে পেয়েছেন কুমারেশ। সম্প্রতি কুমারেশ সাউ চেষ্টা করছেন রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করতে। সে চেষ্টায় সারাদিন দৌড়ঝাঁপ চলছে তার। বিরোধী দলের একটা ভালো পদ পাবেন সেই আশায় জনসেবার ত্রুটি করছেন না তিনি। অনেক তো অর্থ রোজগার হলো, এবার একটু সেবা করা যাক গরিব দুঃখীদের, সেই আশায় বুক বেঁধে ময়দানে নেমেছেন তিনি। বাড়িতে সারাদিন নানা মানুষের ভিড় লেগে রয়েছে।
মুক্ত হস্তে টাকা বিলোচ্ছেন তিনি। বিলক্ষণ ব্যবসাদার কুমারেশ জানেন টাকা না ছাড়লে কিচ্ছু হয় না এ যুগে। টাকা ছড়ানোর ফলে তার হাত দিন দিন শক্ত হচ্ছে। মুক্ত হস্তে দানের ফলে যে উপকারটা রয়েছে তা হলো বেশ শক্ত সমর্থ কিছু ছেলেদের একটা দল তৈরি হয়েছে, যারা কুমারেশের কথায় উঠে বসে। বার বা মদের দোকানে কোনো ঝামেলা হলেও এই বাহিনী গিয়েই পরিত্রাতার ভূমিকা পালন করে। এই শক্তির কারণেই হয়তো রাজনৈতিক দলের লোকেরাও তাকে আজকাল একটু বেশি সমীহ করে চলছে। শুক্রবার রাত 8টা থেকে কুমারেশ একটু আসরে বসেন। মদ তিনি খান ঠিকই, কিন্তু আজ অবধি তাকে মেজাজ হারাতে বা মাতলামি করতে দেখেনি। সারাদিন পার্টির কাজে প্রচণ্ড দৌড়ঝাঁপ গেছে, শরীর বেশ ক্লান্ত। একটু আগেই পার্টির এক নেতার সঙ্গে মিটিং সেরে বাড়ি ফিরেছেন তিনি। স্নান পুজো সেরে ব্ল্যাক লেভেল সোডা জল আর গ্লাস সাজিয়ে বসেছেন সবে। ছোট বৌমা আজকাল আর ভাসুর ঠাকুরকে শুধু মদ খেতে দেয় না, কিছু না কিছু রান্না করে দেয় শুক্রবার এলেই। প্লেটের ঢাকা সরাতেই আনন্দে চকচক করে উঠল কুমারেশের চোখ। বৌমা, আজ কাবাব রান্না করে রেখেছ। এই পরিবার পেয়ে সত্যি তিনি সুখী বোধ করেন। একটা কাবাব তুলে মুখে দিলেন তিনি। আহ, আরামে চোখ বুজে এলো তার। কি অপূর্ব স্বাদ, মনে মনে বললেন তিনি। বহুদিনের চাকর দয়াল প্রথম প্যাকটা বানিয়ে নিজের কাছে রান্নাঘরের দিকে চলে গেল। সে আবার ফিরবে ঠিক আধ ঘন্টা বাদে। কুমারেশ দয়ালকে বললেন, দরজা বাইরে থেকে ভিজিয়ে দিয়ে যাস। বন্ধ ঘর। দামি সিডি প্লেয়ারে গজলের সুরের মিঠে তাল ঘরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। তবল চিপ মাতিয়ে দিচ্ছেন সুরের প্রত্যেকটা বিভাজিকা। চোখ বন্ধ করে গান শুনতে শুনতে গ্লাসে হালকা হালকা চুমুক দিচ্ছেন কুমারেশ। গরমের কারণে এসি জ্বালানো হয়েছে। ঘরের তাপমাত্রায় বেশ একটা হিম হিম ভাব। হঠাৎ প্রচন্ড গরম লাগতে শুরু করলো কুমারেশের। তিনি ভাবলেন রক্তে মদ মিশার কারণেই বোধহয় এটা হচ্ছে। তিনি পাত্তা না দিয়ে চুমুক দিলেন গ্লাসে। এসির তাপমাত্রা 18 ডিগ্রিতে আছে। গরম লাগার কথা না, তবুও ভীষণ কষ্ট হচ্ছে, যেন ঘরে কোনো হাওয়া চলছে না। কুমারেশের মনে চোখ খুললেই তিনি দেখতে পাবেন ঘোর অন্ধকার। কেমন অজানা একটা ভয় গ্রাস করলো তাকে। বন্ধ চোখের পর্দায় হঠাৎ ভেসে উঠল একটা ছবি। একটা গলা কাটা মেয়ে মাটিতে পড়ে ছটপট করছে। তার মুন্ডহীন শরীরটা অবিরত কাঁপছে। মেয়েটির পাশে ওটা কি দাঁড়িয়ে আছে? মেয়েটা পাশে নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় আরো বেড়ে গেল কুমারেশের। দুটো কালো জীর্ণ খয়াটে হাত তার দিকে এগিয়ে আসতে লাগলো। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে কুমারেশের। ওহ, আর পারছেন না তিনি, চিৎকার করে লাফিয়ে উঠলেন। দৌড়ে ঘরে ঢুকলো দয়াল, পেছন পেছন ভাইয়ের বউ শ্রীলা। কুমারেশের স্ত্রী বিশেষ কারণে বাপের বাড়ি গিয়েছেন। শ্রীলা প্রশ্ন করল, কি হলো দাদা, শরীর খারাপ করছে? মাথা নাড়লেন কুমারেশ। জানতে চাইলেন তিনি ঠিকই আছেন। এইটুকু সময় চোখ বুজে কোনো দুঃস্বপ্ন দেখা সম্ভব না। আর মাত্র 3 চুমুকেই আজ অবধি নেশা হয়নি কুমারেশের। তাহলে এসব কি দেখলেন তিনি? যে তার গলা টিপতে আসছিল, ওফ, কি ভয়ঙ্কর দেখতে তাকে। শরীরে হাড় ছাড়ার কিছুই নেই, তাতে কোনো রকম জড়ানো একটা সাদা শাড়ি, মাথায় ঘোমটা টানা, আর চোখগুলো, ওহ, কি ভয়ঙ্কর সেই দৃষ্টি, যেন গিলে খাবে তাকে। বৌদিমণি, থাক দাদা, ওইসব ছাইপাশ আজ আর খেতে হবে না, বলল শ্রীলা। পাশ থেকে ফুট কাটল দয়ালু। বৌদিমণি ঝোকন বলিতেছেন, আজ আর খায়েননি গো বড়বাবু? আজ একটু নিশা না হলে বোধহয় ঘুম আসবে না কুমারেশের। স্নেহ জারানো কণ্ঠে তিনি শ্রীলাকে বললেন, শরীর আমার ঠিকই আছে, আজ যা দৌড়ঝাঁপ গেছে তা থেকেই বোধহয় একটু নার্ভাস ব্রেক ডাউন হয়েছে। চিন্তা করো না মা, আমার কিছু হবে না। ভাসুরের সঙ্গে তর্কে যেতে চাইল না শ্রীলা। মাথা নিচু করে সে ঘর থেকে বেরিয়ে গেল। দয়ালের দিকে ফিরে ঝাঁঝিয়ে উঠলেন কুমারেশ। তোকে জ্ঞান দিতে বলেছি হারামজাদা,
যেই না বৌমা মানা করলো অমনি উনিও জ্ঞান দিতে শুরু করলেন, বেশি সাহুগিরি করবি না, প্যাক বানা। দ্বিতীয় প্যাক বানিয়ে দয়াল যথারীতি আবার রান্নাঘরের দিকে চলে গেল। আর চোখ বন্ধ করলেন না কুমারেশ। তিনি চান না আবার ওইসব উদ্ভট জিনিস দেখে নেশাটা মাটি হোক। গন্ধটা নাক ভরে নেওয়ার চেষ্টা করলেন কুমারেশ। তিনি একটু অবাকই হচ্ছেন, এই গন্ধ এই ঘরে আসা সম্ভব না। রজনীগন্ধা ফুলের গন্ধ তিনি চেনেন, এই বাড়িতে সেই ফুল নিষিদ্ধ। তার বাবা মারা যাওয়ার আগে পাগল হয়ে গিয়েছিলেন। যাকে সামনে পেতেন প্রশ্ন করতেন, রজনীগন্ধার গন্ধ পাচ্ছিস? এই তোরা রজনীগন্ধার গন্ধ পাচ্ছিস? ডাক্তারের নির্দেশে এ বাড়িতে তাই রজনীগন্ধা বন্ধ হয়েছিল। বাবার মৃত্যুর পর সেই ফুলের প্রতি দুই ভাইয়েরই একটা বিতৃষ্ণা জন্মায়। আর কখনো ঢোকেনি সে ফুলে বাড়িতে। রজনীগন্ধার গন্ধ নাকে আসতে আবার ভয় হলো কুমারেশের। চোখ বুঝলেই দুঃস্বপ্ন দেখছেন। রজনীগন্ধার গন্ধ পাচ্ছেন, এর মানে কি তিনিও কি পাগল হয়ে যাচ্ছেন আস্তে আস্তে? রাতে খাওয়ার টেবিলে বসে প্রায় কিছুই খেলেন না কুমারেশ। রুটিগুলো ঝোলের বাটিতে একটু নেড়ে চেড়েই উঠে পড়লেন। মহিতোষ আর অম্লান সন্দিগ্ধ চোখে তাকালো তার দিকে। অম্লান প্রশ্ন করল মাকে, জেঠুর কি শরীর খারাপ মা? শ্রীলা বুড়ুকুঁচকে তাকিয়ে দেখল ভাসুর ঠাকুরের ঘরের দিকে, তারপর উত্তর দিল, কে জানে, বুঝতে পারছি না তো। সন্ধেবেলা হঠাৎ চিৎকার করে উঠলেন। আমি আর দয়ালদা শরীরের কথা জিজ্ঞেস করতে বললেন সারাদিনের দৌড় দৌড়তে নার্ভাস হয়ে ব্রেকডাউন করেছে। মহিতোষ ইশারায় স্ত্রীকে বললেন, দেখো না একবার, হয়তো এখন সত্যিই শরীর ভালো লাগছে না, তাই খাবার ফেলে উঠে গেলেন। শ্রীলা উত্তর দিল, হ্যাঁ দাঁড়াও, খেয়ে উঠে দেখছি, দেখি চটটট এলো কিনা। খেয়ে উঠে টেবিল থেকে খাবার দাবার গুছিয়ে আধ ঘন্টা পর শ্রীলা কুমারেশের ঘরে উঁকি দিয়ে দেখল কুমারেশ তখনও জেগে। শুক্রবার কিন্তু এই জিনিস কখনো দেখেনি শ্রীলা এর আগে। ওই দিন তার ভাসুর ঠাকুর খেয়ে উঠেই গভীর ঘুমে তলিয়ে যান। 1 বছর হয়ে গেল কুমারেশ সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন। ঘরের এক কোণে একটা কাঠের বুককেসের ওপর এখনো সাজানো রয়েছে তার শখের বেনসন এন্ড হেজেস সিগারেটের কার্টুনগুলো। শ্রীলা ঘরে ঢুকে একটু অবাক হলো। কুমারেশ ইজি চেয়ারে বসে সিগারেট খাচ্ছেন, তাও 1 বছরের পুরানো। শ্রীলার ভেতরে একটু দোনামোনা চলছে, তবু সে ডাকল, দাদা। কুমারেশ ফিরে তাকালেন শ্রীলার দিকে। কেমন যেন উদ্ভ্রান্ত দৃষ্টি, যেন কোনো গভীর চিন্তায় ডুবে আছে। শ্রীলা জিজ্ঞেস করলো, দাদা আপনার কি শরীর খারাপ লাগছে? কিছুই খেলেন না? সিগারেটের শেষটুকু ছায়দানে গুঁজিয়ে কুমারেশ আর একটা সিগারেট ধরালেন। তাকে কেমন যেন একটা চিন্তিত দেখাচ্ছে। শ্রীলা যে একটা প্রশ্ন করছিল সেটা তার কানেই পৌঁছয়নি। সে সময় বাড়ির থেকে অনতি দূরে রেল লাইন দিয়ে শব্দ করে একটা ট্রেন বেরিয়ে গেল। যেন কিছু একটা বলতে গেলেন কুমারেশ, যা ট্রেনের শব্দে শুনতে পেল না শ্রীলা। শ্রীলা যেন স্পষ্ট দেখছে ভাসুর ঠাকুর মুখ নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছিল তাকে। সে আবার জিজ্ঞেস করলো, দাদা খিদে পেয়েছে, কিছু খাবেন? কুমারেশ তাকে প্রশ্ন করছে, আচ্ছা বৌমা, ঘরের ভেতর তুমি রজনীগন্ধার গন্ধ পাচ্ছ? বুকটা ছ্যাঁত করে উঠল শ্রীলার। এ কি অলক্ষণে কথা শুনল সে? তার শ্বশুরমশাই মারা যাওয়ার আগেও ঠিক একই কথা বলতেন, ছোট বৌমা রজনীগন্ধার গন্ধ পাচ্ছ? তবে কি? হাত পা কাঁপতে শুরু করলো শ্রীলার। সে কোনো রকমে বলল, দাদা আপনি শুয়ে পড়ুন। তারপর উন্মাদিনীর মতো ছুটে গেল নিজের ঘরের দিকে। ডাইনিংয়ে দয়ালের সঙ্গে দেখা হলো তার। সে দয়ালকে বলে গেল আজ রাতটা যেন দয়াল ভাসুর ঠাকুরের ঘরের বাইরে শোয়ে। শ্রীলার মুখ দেখে একটু যেন চিন্তায় পড়লেন মহিতোষ। শ্রীলা তখন নিজের ঘরের দৌড় দিয়ে আতঙ্কে হাঁপাচ্ছে। কি হয়েছে? একটু রূঢ়ভাবে জিজ্ঞেস করলেন মহিতোষ। হাঁপাতে হাঁপাতে শ্রীলা উত্তর দিল, কিছু একটা করো। দাদাও বাবার মতো কথা বলছেন। খানিকটা বিরক্তির ভঙ্গিতেই মহিতোষ বললেন, মানে? সেই এক কথা গো, সেই এক কথা। রজনীগন্ধার গন্ধ পাচ্ছ। কথাটা বলে আরো হাঁপাতে লাগলো শ্রীলা।
মহিতোষ যেন কথাটা শুনে একটু হক চকিয়ে গেছে। সে জানে অনেক কথা যা শ্রীলা জানে না। এ বাড়ির কোনো একটা দোষ আছে। শেষ বয়সে সবাই কেমন একটা উন্মাদ হয়ে যায়। কেবল যে শেষ বয়সে তাই নয়, এই পাগলামি দেখা দেয় মৃত্যুর আগে। শুনলেন ধূমাবতীর মন্দির পর্ব 1। শীঘ্রই আসতে চলেছে পর্ব 2। সঙ্গে থাকুন, ভালো থাকুন।